সিচুয়েশন, লকডাউন, একটা খুব ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গেলাম। সেখানে ওরা কিন্তু নিজেরা নিজেদের বাঁচার রসদ নিজেরাই জোগাড় করে নিয়েছে। গত 6 মাস ধরে ওরা ফোনে ভার্চুয়ালি রিহার্সাল দিয়েছে, নিজেরা পরিকল্পনা করেছে। এবং আমি খুব আপ্লুত ওদের দেখে যে এক একটি বাচ্চা 3-4টি করে রোলে অভিনয় ওরা করছে, সেটা সবাই দেখতে পাবে। অনুরাগের নির্দেশনা, পরিকল্পনা, পরিচালনা সবটাই, এবং বাকি সবাই রৌনক, শ্রেয়া, শ্রীসঞ্জিত, অমৃতাংশু এদের সহযোগিতায় আমরা দেখতে চলেছি নেতাজির জীবনী অবলম্বনে একটি ছোট্ট নাটক, হারিয়ে যাওয়া বীর। ওদের অনেক দোষ, ত্রুটি, ভুল সেসব তো আছেই, কারণ ওরা ছোট, ওদের তো সেগুলো থাকবেই। তবু ওদের এই প্রচেষ্টাকে আশা করি সবাই করতালি দিয়ে বাহবা জানাবে এবং ধৈর্য ধরে সবাই এটা দেখো, সবাই দেখবেন, এটাই সবার কাছে অনুরোধ। আমার ছেলের স্যার, তিনি এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার একটি কথা ছিল, কিন্তু আমরা এখনো জানি না তিনি উপস্থিত হতে পারবেন কিনা। বিশাল দত্ত তার সহযোগিতা ছিল ভীষণভাবে, পাশে ছিলেন তিনি। তিনি যদি এসে যান খুব ভালো, তার শরীর খুব অসুস্থ আমরা শুনেছি, হয়তো তিনি আসতে পারবেন না। সুভাষচন্দ্র বোস, 23শে জানুয়ারি 1897। তিনি কটকের বিখ্যাত উকিল জানকীনাথ বোস এবং তার স্ত্রী প্রভাবতী দেবীর ঘরে জন্মগ্রহণ করেন। সন 1905। বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম তখন এক ও অবিভক্ত। বড়লাট লর্ড কার্জন ঘোষণা করলেন বঙ্গভঙ্গের কথা। গর্জিয়ে উঠল গোটা বাংলা। রবীন্দ্রনাথ ঠাকুর প্রকাশ করলেন তার বৈপ্লবিক চিন্তাধারা স্বদেশী গানের মাধ্যমে। ঘরে ঘরে হলো অরন্ধন, একে অপরের হাতে রাখি বন্ধন করে বাংলা জানালো প্রতিবাদ। বেত, লাঠিচার্জ, বন্দুকের গুলি কিছুই নিরস্ত্র করতে পারল না তাদের। তারা উচ্চারণ করল ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখিত আনন্দ মঠের সেই অভয় মন্ত্র, বন্দে মাতরম। সন 1907। শুধু বঙ্গভঙ্গের বিরুদ্ধেই আন্দোলন নয়, শুরু হলো পিকেটিং, স্বদেশি দ্রব্য ব্যবহারের আহ্বান আর বিদেশি দ্রব্য বর্জন। গড়ে উঠল অনুশীলন সমিতি, সামনে ব্যায়ামাগার, পিছনে সশস্ত্র বিপ্লবের গর্ভগৃহ। এমনই এক অগ্নিগর্ভ সময় কলকাতা থেকে দূরে উড়িষ্যার রাজধানী কটক শহরে বেড়ে উঠছিল স্বাধীনতার এক ভাবী নায়ক, যার নাম সুভাষচন্দ্র বোস। ছোটবেলায় সুভাষ প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে পড়াশোনা করত, কিন্তু সেখানেরও বিদেশি পরিবেশ সুভাষের পছন্দ হতো না, কিন্তু তাও সুভাষ পড়াশুনো করে। এবার সুভাষ স্বামী বিবেকানন্দের সম্পর্কে জানতে পারল। স্বামীজির সম্পর্কে জানতে পেরে তিনি স্বামীজির মতো হতে চাইল। 1 বছর পার হয়ে গেল। একদিন দেশে আগুন জ্বলে উঠল। কিংসফোর্ডকে হত্যার কারণে সরকার ফাঁসি ঘোষণা করল ক্ষুদিরাম বসুর। গোটা দেশে আন্দোলন শুরু হলো, কিন্তু 11ই আগস্ট 1908 ফাঁসি হয়ে গেল বীর শহীদ ক্ষুদিরাম বসুর। ক্ষুদিরাম বোসের ফাঁসি বদলে দিল সুভাষের জীবন।
নিজের ইউরোপিয়ান স্কুলে সব ভারতীয় ছাত্রদের নিয়ে শ্রদ্ধাঞ্জলি জানালো ক্ষুদিরাম বসুকে। সুভাষচন্দ্র বসু রাস্টিকেট হলো সুভাষ। তারপর সুভাষ রেভেন্সা কলেজিয়েট স্কুলে যোগদান করে। সেখানে বেণীমাধব দাসের সঙ্গে তার পরিচয় হয়। বেণীমাধব দাস একজন সৎ ও দেশপ্রেমিক মানুষ। বেণীমাধব দাসই ছিলেন রেভেন্সা কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক। সুভাষ পড়াশোনার সঙ্গে সমাজসেবার কাজও করতে শুরু করলো। মানুষের সুখে দুঃখে সুভাষের সমাজসেবক দল মানুষের পাশে গিয়ে দাঁড়ালো। একদিন ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধাঞ্জলি জানানোর অপরাধে কটক থেকে কৃষ্ণনগরে ট্রান্সফার হলেন শিক্ষক বেণীমাধব দাস। এরপর ম্যাট্রিকে দ্বিতীয় হয়ে প্রেসিডেন্সি কলেজে যোগদান করে সুভাষচন্দ্র বোস। প্রেসিডেন্সি কলেজের একজন শিক্ষক ওটেন স্যার ভারতীয়দের প্রতি খুব ভালো মনোভাব ছিল না। বলে কিচ্ছু নাই না। When you are working, many boring and disturbing sounds are coming from issues. A illiterate country. তোমাদের কাছে যে আমি civilized করিতেছি। স্যার, আপনি রোজ এভাবে ভারতীয় ছাত্রদের অপমান করতে পারেন না। অবশ্যই করিব, 100 times 1000 times করিব। তোমরা ইন্ডিয়ান কুকুর ছাড়া কিচ্ছু না। স্যার, আমরা প্রিন্সিপাল স্যারের কাছে আপনার নামে কমপ্লেন করব। যাও যাও, যা খুশি করো, I don't care. সব ভারতীয় ছাত্ররা আমরা এই মুহূর্তে ক্লাস বয়কট করব। যতদিন না ওঠেন স্যার নিজের ব্যবহারের জন্য ক্ষমা চাইবেন, কেউ ক্লাসে আসবো না। হরতাল 3-4 দিন চলল। একদিন কলেজে পুলিশ এলো, সুভাষকে গ্রেপ্তার করে নিয়ে যেতে চাইল। এমন সময় দেশ ও বন্ধু চিত্তরঞ্জন দাস প্রেসিডেন্সি কলেজে উপস্থিত হলেন। সুভাষকে কি অপরাধে গ্রেফতার করা হয়েছে ইন্সপেক্টর? ইহারা ইংরেজের বিরুদ্ধে গিয়েছে। ইহারা এবার হয়ে স্বদেশী হইবে এবং ইংরেজের প্যানিকে কারণ হয়ে উঠিবে। ওরা কি কাউকে মেরেছে? ওরা কি কাউকে ভয় দেখিয়েছে? কি ওরা পূর্ণ হিংস্রভাবে করেছে এই হরতাল, তাই না কোনো অধিকারী ওকে অ্যারেস্ট করবে। দেশ বন্ধুর তর্কের সামনে ব্রিটিশদের হার মেনে যেতে হয় এবং ওটেন স্যারকেও ক্ষমা চাইতে হয়। Sorry my Indian students and sorry Subhash Chandra Bose. একদিন ওটেন স্যার তার সব ছাত্রদের প্রশ্ন করে, Things you get 2 boxes. In one box you got full money and the other box you got full education. Which you will choose? Oh, Indian taka. So, very good. And also more than money. Very good, Sandy. Very good. I'm proud of you. Thank you, sir. Sir, Boss, কিছু বলিতে চাও? Say what you want to say. স্যার, যাদের যেটা অভাব তারা তো সেটাই নেবে স্যার। এই দিন সুভাষ ব্রিটিশদের মুখে ঝামা ঘষে দিয়েছিল। এরপর অ্যানুয়াল ফাংশনে সুভাষ এবং দিলীপ কুমার রায় সদ্য সরকার দ্বারা ব্যান্ড হয়ে যাওয়া গান বঙ্গ আমার জননী আমার গায়। কিন্তু এই অনুষ্ঠানের সভাপতি ছিলেন ওটেন স্যার, তাই কলেজ কর্তৃপক্ষ সুভাষের বিরুদ্ধে কিছুই করতে পারল না। একদিন সুভাষের বন্ধু গোপালের জুতো থেকে সামান্য আওয়াজ হয়ে যাওয়ায় ওটেন স্যার তার গায়ে হাত তোলে এবং বলে, তোমাদের চামড়া দেখে আমার জুতো বানাতে ইচ্ছে করে। তার ফলে আজ অব্দি আপনি আমাদের শিক্ষক বলে একটা কাজ করিনি, কিন্তু আজ একটা পারমিশন চাই। What?
রাস্টিকেট হলো সুভাষচন্দ্র বসু। এরপর সুভাষ স্কটিশ চার্চ ইউনিভার্সিটিতে বন্দুকের প্রশিক্ষণ নেয়। এবার বাবার ইচ্ছেতে আইসিএস পড়তে ইংল্যান্ড গেল সুভাষ, কিন্তু আইসিএস সুভাষ ছেড়ে দিল। জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়সী, এই চাকরি আমি কিছুতেই করতে পারবো না। এবার দেশে ফিরে সুভাষ প্রথমেই দেখা করল মহাত্মা গান্ধীর সঙ্গে। नमस्ते बापू, मेरा नाम है सुभाष, सुभाष चंद्र बोस। आईसीएस को छोड़ के आए। मैं देश के लिए काम करना चाहता हूँ बापू। बैठो सुभाष। सुभाष, तुम अहिंसा की नौबत थी। आखिर कल कोई तुम्हारे एक गाल पे थप्पड़ हो, तो तुम अपना दूसरा गाल बढ़ा देना सुभाष। ना मरेंगे सुभाष, तक जाएंगे बेचारे। जो आ गया। সুভাষ কংগ্রেসে যোগদান করে, বাংলায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে গান্ধীজির অসহযোগ আন্দোলনে যোগদান করে। আমরা অসহযোগ আন্দোলনে ধীরে ধীরে গড়ে উঠছে, মানুষ আমাদের ডাকে সাড়া দিচ্ছে, কিন্তু যদি একজন ভালো নেতা না থাকে তাহলে আমাদের আন্দোলন দিশাহীন হয়ে যাবে। তাই আমি চাই আমাদের আন্দোলনের নেতা হোক সুভাষ। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আর কোনো বিদেশি কাপড় ব্যবহার করব না। পুড়িয়ে ফেলুন যত বিদেশি কাপড় আছে, পুড়িয়ে ফেলুন যত বিদেশি জিনিস আছে। আমাদের মা কি কম কিছু দিয়েছে আমাদের? না। তাই আমরা কোনো বিদেশি কাপড়, কোনো বিদেশি জিনিস ব্যবহার করব না। আমাদের মা আমাদের কম কিছু দেয়নি যে অন্যের কাছ থেকে আমাদের ধার করতে হবে, এবং সব মানুষকে এক হতে হবে। যদি এক না হই তাহলে কোনোদিনও স্বাধীনতা আসবে না। সব ভালোই চলছিল। একদিন সুভাষের বন্ধু হেমন্ত এসে খবর দিল যে সেখানে পুলিশের ক্ষমতায় লোকেদের উপর লাঠিচার্জ করে, কিছু কিছু লোক মারা যান। এই জন্য কংগ্রেসের লোকেরা পুলিশের উপর আক্রমণ করে, পুলিশরা কাছে ধারায় যান। এই জন্য পুলিশরা ধারায় যান এবং আমাদের লোকরা পুলিশের তারা আগুন লাগিয়ে দেয়। এই জন্য গান্ধীজি বলেছেন দেশ আমি কি সারা সিরিয়ে তৈরি নেই। একদিন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সুভাষকে ডেকে বলে, আমরা স্বরাজ নামক পার্টি গঠন করব, আমাদের নিজস্ব পত্রিকা হবে, সব হবে, আমরা পূর্ণ অংশভাবে পত্রিকা চালাবো, আর আমাদের এই দল ভোটে দাঁড়াবে। আমাদের তরফ থেকে কাকাবাবু হবেন আমাদের প্রার্থী। বেশ, তোমার ইচ্ছে হয়ে রাখো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত কাকাবাবু? এই শর্তটার বিষয়ে আমি এখন বলবো না, সময় আসলে ঠিক বলবো। বেশ কাকাবাবু। ভোট হলো। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ভোটে জিতল। সুভাষ, আমি বলেছিলাম আমার এক শর্ত আছে। কি শর্ত কাকাবাবু? আমি জানতাম যে ভোটে দিতে, যে জিতলে তোমরা আমাকে বাংলা মেয়র বানাবেই। তাই আমি ঠিক করেছি সুভাষকে আমি চিফ এক্সিকিউটিভ অফিসার বানাবো। বেশ কাকাবাবু, আমি আপনাকে কথা দিয়েছিলাম, তাই আমি আপনার কথা রাখবো। কিন্তু 3000 টাকা মাইনেতে আমার হবে না। কত নেবে? আমি 1500 টাকা মাইনে নেব। বাকি 2000 টাকা দেশের উন্নতিতে ব্যবহার হবে। বেশ, আমার ইচ্ছা আমি রাখবো। সব ভালোই চলছিল। একদিন সুভাষের বাড়িতে পুলিশ এলো, সুভাষকে গ্রেপ্তার করে নিয়ে যেতে চাইল। সুভাষ চন্দ্র বোস, ইউ আর আন্ডার অ্যারেস্ট। করুন। রাতের বেলা সুভাষকে মান্দালয় জেলে ট্রান্সফার করে দিল।
সেখানে অস্বাস্থ্যকর খাবার আর অস্বাস্থ্যকর পরিবেশের জন্য সুভাষ আর তার কিছু বন্ধুরা অনশনে বসে। অবশেষে সুভাষের কথা ব্রিটিশরা মানতে বাধ্য হয়। তখন সুভাষ বলেছিল, মানুষ না খেলে মরে না, মানুষ খেলে মরে। একদিন স্বপ্নে সুভাষ দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে দেখতে পায়। কাকা বাবু, আপনি স্বাধীন ভারতের সঙ্গে সংবাদ দেখার আশা করে চেপে আমাকে যেতে হচ্ছে। সুভাষ, কথা দাও যে স্বাধীন বেঁচে থাকবে আর স্বাধীনতা আনবে। কাকা বাবু, আপনি, আমি, আমরা সবাই দেশের জন্য লড়বো। আপনি তো গোটা দেশকে নেতৃত্ব দেবেন, আপনি তো দেশ বন্ধু। না সুভাষ, এই যাত্রায় আমার এখানেই শেষ, সেই চিত্রটা তুমি রেখো। আমি স্বপ্নে কাকাবাবুকে দেখে অনিলা, কাকাবাবু স্বাধীন দেশ ওনারা দেখাবে না। অনিলা, কাকাবাবু কি হয়েছে? অনিলা, কিচ্ছু নেই সুভাষ, কাকাবাবুর কিচ্ছু হয়নি। কলকাতা থেকে চিঠি এসছে। কি চিঠি অনিলা? কাকাবাবু জেলে 3 মাস পর। অনিলদা, আজকে সেপ্টেম্বর মাসের 10 তারিখ। কেন, কোনো বিশেষ দিন সুভাষ? আজকে দেশের জন্য লড়তে গিয়ে শহীদ হয়েছিলেন যতীনদা এবং চিত্তপ্রিয়দা। সাবধান থাকিবে, ওখানে মাগা জাতি আছে। এতদিনে স্বদেশী মধ্যে দেখেছিলে সব থেকে ডেঞ্জার স্বদেশী। যতীনদা, পুলিশ আসছে। আসুক পুলিশ, আমরা শেষ রক্তবিন্দু দিয়ে মাতৃভূমির জন্য লড়াই করে যাব। যতক্ষণ আমাদের হাতে অস্ত্র আছে আমরা আত্মসমর্পণ করে দেব না। মরতে হলে মরব, তবুও ধরা দেব না। আমার দেশের মানুষই কিনা আমাকে ডাকাত বলছে। যুদ্ধ করব এই ধারণাটাকে মুছে দেব যে স্বদেশীরা ডাকাত। আজ আমরা দেখাবো মরণকে কি করে বরণ করতে হয়। বন্দে মাতরম, বন্দে মাতরম। চিত্ত, অস্ত্র। চিত্ত, আমার কিচ্ছু হয়নি। তুমি যেমন না, গুলি চালো। চিত্ত, আমার কিচ্ছু হয়নি যতীনদা, যতক্ষণ আমার হাতে অস্ত্র আছে আমি হেরে যাব না। আমার আর স্বাধীন ভারত দেখা হলো না। না না, তোমার কিচ্ছু হবে না। আমার দেশের মাটিতে মৃত্যু কত সহজে যতীনদা। বন্দে মাতরম।
মৃত্যুতে বিপ্লব শেষ হয়ে যাবে, ভারতবর্ষের থেকে উঠে আসবে সেই সাহেব, তুমি শুনতে পাচ্ছ না তার পদধ্বনি, বন্দে মাতরম। একদিন চিঠি এলো যে সুভাষ ভোটে জিতেছে। মানুষ সুভাষকে নিজেদের নেতা বলে মেনে নিয়েছে। এরপর সুভাষের স্বাস্থ্য দিনের পর দিন খারাপ হতে লাগলো। এই সময় সুভাষ বেঙ্গল ভলেন্টিয়ার নামক দল গঠন করে আর কলকাতার বুকে আর্মি মার্চ করায়। এই সময় দেশে বিপ্লবের আগুন জ্বলছে। পাঞ্জাবে ভগৎ সিং, মারাঠে রাজগুরু। তখন সবাই এক হয়ে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনে কাজ করছে। এলো এপ্রিল মাসের 8 তারিখ। ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত অ্যাসেম্বলিতে বোম ফেলল। তার শাস্তি স্বরূপ তাদের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষিত হলো। তাদের সঙ্গে বন্দী হলেন যতীন দাস। জেলে 65 দিন অনশন করার পর মারা গেলেন যতীন দাস। যতীন দাসের মৃতদেহ কাঁধে করে নিয়ে এল আমাদের সবার প্রিয় সুভাষচন্দ্র বসু। এরপর সাউন্ডার্সকে মার্ডার করার কারণে ভগৎ সিং, সুখদেব, রাজগুরুর ফাঁসি ঘোষণা হলো। সুভাষ বলল, ভগৎ সিংকে বাঁচাতেই হবে। যদি ভগৎ সিং না বাঁচে তাহলে দেশ স্বাধীনতা থেকে অনেকটা পিছনে চলে যাবে। সুভাষ অনেক চেষ্টা করলো, কিন্তু 23শে মার্চ 1931 ফাঁসি হয়ে গেল ভগৎ সিং, সুখদেব, রাজগুরুর। এরপর স্বাস্থ্যের জন্য সুভাষ প্রথমে পাঞ্জাবের ডালহাউসি, তারপর ইংল্যান্ড যায়। সেখানে তার সঙ্গে পরিচয় হয় এমিলি শ্যাংখেরের। ইংল্যান্ডে থাকাকালীন সুভাষ খবর পায় যে হরিপুরা কংগ্রেসে সুভাষ ডক্টর পট্টাভি সীতারামাইয়াকে হারিয়ে জিতেছেন। কিন্তু সুভাষের এই জয়টা মেনে নিল না গান্ধীজি। শুরু হলো বিতর্ক। আমি সুভাষচন্দ্র বোস, मैं मोहनदास करमचंद गांधी। স্বাধীনতা কখনোই ভিক্ষে করে পাওয়া যায় না, তার জন্য সবসময় মূল্য দিতে হয়। ये सितारा मैया का हार नहीं है। মূল্য হিসেবে আমরা নিজেদের প্রাণকে বেছে নেব, তবু ইংরেজদের গোলামি করব না। ये मेरी हार है। বিতর্ক বুঝে শান্তিনিকেতনে সুভাষকে ডেকে পাঠালো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এসো সুভাষ, বসো। কংগ্রেসের নিজেদের মধ্যে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেটা ব্রিটিশদেরই লাভ। আমি বুঝতে পারছি সুভাষ, তোমার আর গান্ধীজির মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। তুমি কংগ্রেসের মধ্যে একতা বজায় রাখার চেষ্টা করো সুভাষ, এবং আমি গান্ধীজিকে চিঠি লিখব যাতে এই অন্তর্দ্বন্দ্ব বন্ধ হয়। বেশ, কিন্তু শেষ রক্ষা হলো না। ঘরে বসে পদত্যাগপত্র লিখলেন সুভাষ। কংগ্রেসের সভায় পাঠ করলেন শরৎচন্দ্র বসু। রেডিওয়ে বসে শুনলেন সুভাষচন্দ্র বোস। आप इन्हें मुझे पहली बार कांग्रेस का
राष्ट्रपति बनाया था और आज आप मुझे ही नहीं चाहते। मैंने ऐसा क्या किया बाबू? सुभाष, हम सबको अपने अपने आत्माओं की आवाज सुननी चाहिए सुभाष। इसलिए तुम्हारा मन जो कहता है तुम मैं नहीं रोकूंगा। क्या आपको लगता है बाबू कि मैं आपके दिखाए हुए रास्ते से अलग चलने की कोशिश करूंगा? इस वजह से आप चाहते हैं कि मैं इस्तीफा दे दूं? आखिर अभी भी तुम कांग्रेस के अनुशासन का पालन करो और अहिंसा नीति पर बद्ध हो, तो कांग्रेस के कोई सदस्य भी कोई आपत्ति नहीं उठाएंगे, तुम्हारा साथ देंगे सुभाष। অনুশাসন তো নিজেদের শৃঙ্খলাবদ্ধ করার জন্য বাবু। আমাদের অনুশাসনের মর্ম কি ওই ইংরেজ সরকার বুঝবে? सुभाष, अहिंसा एक ऐसी नीति है जिसका मन आखिर आज ब्रिटिश सरकार या ना समझे तो कल उन्हें खुद ब खुद देश छोड़ के जाना। मुझे नहीं पता वो दिन कब आएगा बाबू। अहिंसा एक समय में बहुत अच्छा हथियार था, मुझे मालूम है, परंतु उस समय शांति का था। आज जबकि सारी दुनिया में जंग के नगाड़े बज रहे हैं, तब अहिंसा की बांसुरी कौन सुनेगा बाबू? आखिर आज हमने अंग्रेजों का साथ दिया तो ब्रिटिश इंडियन आर्मी में जितने भी भारतीय सैनिक हैं वो सब उन अंग्रेजों के लिए लड़ेंगे। क्यों बाबू? आखिर लड़ना ही है, आखिर अपनी जान देनी है तो वो अपने देश के लिए क्यों नहीं? युद्ध की बात कहकर तुमने मुझे दुख पहुंचाया। हाँ, तुम्हारी इसी बात से आज कांग्रेस के सब सदस्य तुम्हारे ऊपर उंगली उठा रहे हैं। मुझे पार्टी का साथ देना होगा। क्या आपको नहीं लगता कि विश्व युद्ध का फायदा उठाकर आखिर हमने अंग्रेजों को दूर नहीं ढकेला तो ऐसा मौका कभी नहीं आएगा? ये गलत होगा सुभाष। दुश्मन की मुश्किल घड़ियों का फायदा उठाना गलत है। क्या तुम उनकी मुश्किल घड़ी का फायदा उठा के उनको शक्तिशाली दिखा पाओगे? सब और अंग्रेज एक नहीं है बाबू। इतने सालों में हमें ये तो समझ जाना चाहिए। मुझे विश्वास है सुभाष, हम उनकी मुश्किल घड़ी पर उनका साथ देते तो वो भी हमारी बात मानेंगे। फर्स्ट वर्ल्ड वॉर में भी तो हमने उनकी मदद की थी बाबू, बदले में हमें क्या मिला? राहुल का अटैक, जलियांवाला बाग। इस बार भी अगर हम चूक गए ना तो इसका इस कदर जाएगा कि हम सदियों तक गुलाम रहेंगे। नहीं बाबू, ये चुप बैठने का वक्त नहीं है। चुप रहने को कौन कह रहा है सुभाष? मैंने तो सत्याग्रह की अपील भी कर चुका। उससे कुछ नहीं होगा, हमें और कठोर होना पड़ेगा। ठीक है सुभाष, मुझे लगता है हमें इसी वक्त अपने अलग रास्ते चुन लेना। आप ऐसा क्यों कह रहे हैं बापू? क्या हमें मंजिल एक नहीं? आप इस तरह मुझे अलग नहीं कर सकते। सुभाष, मेरा प्यार फूलों से भी कोमल है और जरूरत पड़े तो पत्थर से भी कोमल। और अभी भी तुम मेरे बेटे हो सुभाष, मेरे बेटे। कभी आप इन्हें कहा था महात्मा जी कि अकेले छूट जाओ और सत्य तुम्हारे साथ हो तो आगे बढ़ने में मत डरना। मैं आपकी इसी बात को याद करके आगे बढ़ूंगा बाबू। बढ़ो, आगे बढ़ने को कौन मना कर रहा है सुभाष? हमारी नीति भले ही अलग हो, परंतु तुम अपने खुद के विश्वास पर अमल करो और इस देश को आजाद करो। साथे तो देखो, सबसे पहले तुम्हारा पीठ थपथपाने यही मोहनदास करमचंद गांधी है। तो फिर मुझे आशीर्वाद दीजिए। आशीर्वाद तुम्हारे साथ हमेशा रहेगा सुभाष। সুভাষকে পুলিশ বারবার গ্রেপ্তার করে নিয়ে যেতে শুরু করলো। একবার গ্রেপ্তার করার পর অনশনে বসে সুভাষ অসুস্থ হয়ে পড়ে। স্ট্রেচারে করে ফিরল এলগিন রোডে, কিন্তু সুভাষ গৃহবন্দী। আগুনের গোলাকে কি কাপড় দিয়ে ঢাকা যায়? একদিন ভাইপো শিশির কুমার বোসকে নিজের ঘরে ডেকে পাঠালেন সুভাষ। এসো শিশির, রেডিও একটু বাড়িয়ে দাও। শিশির, তুমি ভালো গাড়ি চালাতে পারো তো? তোমার হয়তো আমার কোনো একটা বড় ড্রাইভে নিয়ে যেতে পারে। ধানবাদ, অশোকের বাড়ি। সেখান থেকে আমি দিল্লি কালকা মেল ধরে যাবো পেশোয়ার, সেখান থেকে পায়ে হেঁটে কাবুল, ইফতিখার পানিকে বলা আছে, সেখান থেকে মস্কো,
সেখান থেকে বার্লিন। দেশের জন্য সৈন্যদল গঠন করে আবার দেশে ফিরে আসবো। 17ই জানুয়ারি একজন মোল্লার বেশে মাথায় কালো টুপি পরে বেরিয়ে গেল সুভাষচন্দ্র বসু মহানিশ পরিভ্রমণে। কাকু, আপনি বোধাগুড়ি যাওয়ার পর আমাদের একটা চিঠি দিতে পারবেন? আমিও কথা দিতে পারছি না শিশির, তোমরা যদি এরকম করে ভেঙে পড়ো তাহলে আমি এগিয়ে যাবো কি করে? ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, যতীন দাস, বাঘা যতীন, সবাই যেরকম করে এগিয়ে গেছে আমাকেও তো এগিয়ে যেতে হবে। না কাকু, আপনি এগিয়ে যান, দেশের জন্য স্বাধীনতা নিয়ে আসুন। তুমি তো সব মেনেই নিয়েছিলে মা, তাও তোমায় না জানিয়ে কেন যাচ্ছে? কষ্ট পাবে। চিন্তা করো না মা, আমি না ফিরলেও স্বাধীনতা ফিরবে। শোনো, অভিনয়টা এমন হবে যে তুমি আমার ড্রাইভার, না আমি তোমার ড্রাইভার আর তুমি আমার মালিক। আমার নাম হবে জিয়াউদ্দিন। গাড়ির দরজা খোলার আওয়াজ বন্ধের চেয়ে কম হয়, তাই আমরা দুটো গেট একসঙ্গে খুলবো। তুমি তোমার টিকিটটা দেবে, আমি আমার টিকিটটা হাত দিয়ে ধরে থাকবো। হ্যাঁ, ঠিক আছে। সুভাষ ধানবাদ, সেখান থেকে দিল্লি কালকা মেল ধরে পেশোয়ার, সেখান থেকে পায়ে হেঁটে কাবুল, সঙ্গে ভগতরাম তলোয়ার, সেখান থেকে মস্কো, সেখান থেকে বার্লিন। দেশের জন্য সৈন্যদল গঠন করে তুলতে শুরু করলো সুভাষ। আর দেখা করলো আবিদ হাসান সত্রানির সঙ্গে। আর সুভাষ বাবু নয়, অরল্যান্ডো মাসৌদা। বসো, চা খাবে? 20 বছর মতো হয়ে গেল না? এইটুকুতেই যুদ্ধে ঘুম ছেড়ে চলে এলে? এদিকে তখন বাংলার মানুষের মনে একটাই প্রশ্ন, কোথায় তাদের নেতা? এমন সময় ইথার তরঙ্গ বেয়ে এলো বিপ্লবের ডাক। আজাদ হিন্দ রেডিও বার্লিন থেকে সুভাষ বলল, আমি সুভাষ বলছি। এতদিন আমার বক্তব্য ও বিষয় আপনাদের কাছে শোনাবার কোনো সুযোগ ছিল না। শত্রুপক্ষ যে অপবাদই দিক, আমি জানি আপনারা তা বিশ্বাস করবেন না। আমি আমার কাজ করে এগিয়ে যাব, কে কি বলে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনারা আন্তর্জাতিক পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে তৈরি থাকুন। আমি যেভাবে ব্রিটিশ গভর্নমেন্টকে বিভ্রান্ত করে দেশ ছেড়ে বেরিয়ে এসেছি, সেভাবেই আপনাদের কাছে গিয়ে পৌঁছব। যে সুযোগটা আসছে সেটা সম্পূর্ণ সদ্ব্যবহার করতে হবে। তাই নিজেরা জাতি ও ধর্ম ভুলে অবিলম্বে সংঘবদ্ধ হবে। চাই একতা। জয় হিন্দ, বন্দে মাতরম। বাংলার ঘরের ছেলে সুভাষ হয়ে উঠল ভারতবাসীর সংগ্রামী নায়ক, হয়ে উঠল নেতাজি। এরপর নেতাজি দেখা করল অ্যাডলফ হিটলারের সঙ্গে। Please take a seat, Mr. Bose. Thank you. You want to look independence for India and you will be the Prime Minister of the country? No, the leader will choose by the democratically by the people of India. Okay, that's okay. But Japan asked me to report the letter for you. He is invited to go to Japan. Do you want them to take the responsibility that is INA? I am waiting for this invitation. Say, when will you leave from Germany? I want to travel by land or air. You want to travel by land or air? Yes. It's impossible. Land or air is surrounded by British policies. What is your opinion?
but we should travel by a submarine. Under the sea. Okay. I will travel by submarine. Thank you, Mr. Hitler. Sorry, what? তারপর নেতাজি একটি ছোট সাবমেরিনে করে জাপান যায়, সঙ্গে আবিদ হাসান। কি দুঃসাহসিক সেই অভিযান! 3 মাস জলের তলায় থেকে সুভাষ আর আবিদ হাসান পৌঁছলো জাপান। দেখা করলো রাসবিহারী বোসের সঙ্গে। রাসবিহারী বোস তার হাতে তুলে দিল আইএনএর দায়িত্ব। এতদিন আমি আইএনএ রণপে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির দায়িত্ব নিয়েছি, কিন্তু আমি এখন বৃদ্ধ হয়ে গেছি। তাই আমি ঠিক করেছি আমার বৃদ্ধ হাত থেকে তুলে সুভাষের শক্তিশালী হাতে তুলে দিতে আজাদ হিন্দ ফৌজ এবং আইএনএর দায়িত্ব। এসো সুভাষ। শ্রী রাসবিহারী বোস, পূর্ব এশিয়ার যুদ্ধের সৈনিকগণ, আজাদ হিন্দ ফৌজের সেনাবাহিনী বোনেরা এবং ভাইরা, এখন সেই সময়টা এসে গেছে যখন আমাদের নিজেদের রক্ত বইয়ে ভারতের স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে। স্বাধীনতা কোনো ভিক্ষে নয়, এটা আমাদের অধিকার। আর অধিকার কেউ দেয় না, অধিকার ছিনিয়ে নিয়ে নিতে হয়। আপনারা কি রক্ত দিতে প্রস্তুত? জয় হিন্দ, জয় হিন্দ। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तो कौम पे लुटाए जा, कदम कदम बढ़ाए। এবার প্রাইম মিনিস্টার তোজো ঠিক করে আজাদ হিন্দ সরকারের পারমিশন সে দেবে। National Ocean District Books. Tomorrow I will keep the permission of the Azad Sarkar. থ্যাংক ইউ। এবার সুভাষের সঙ্গে পরিচয় হলো হাবিবুর রহমানের। স্যার, আমি হাবিবুর রহমান। আজ থেকে আমি আপনার সেবা, আমার একমাত্র লক্ষ্য আপনার সেবা করা। আজাদ হিন্দ সরকার যখন প্রতিষ্ঠা পেল তখন সুভাষ বলল, আমার জীবনের সব থেকে আনন্দময় দিন, কারণ আজ আমার প্রিয় আইএনএ ওরফে আজাদ হিন্দ ফৌজ পুরোপুরিভাবে তৈরি ভারতের স্বাধীনতা ছিনিয়ে আনতে। যদি আমরা 1942-এ আমাদের এই সৈন্যদল গঠন করতে পারতাম, তবে আজ ইংরেজরা দেশ ছেড়ে যেতে বাধ্য হতো, কারণ সেই সময় মহাত্মা গান্ধী করেঙ্গে ইয়া মারেঙ্গে ডাক দিয়েছিলেন। যাকে অতীত ভেবে লাভ নেই। আমরা যদি এখন আমাদের সব শক্তি, সব সাহস দিয়ে যুদ্ধ করি, তাহলে দিল্লি আর বেশি দূর নয়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ওঠো, জাগো, এগিয়ে চলো, লক্ষ্যে পৌঁছানো অবধি থেমো না। এবার থেকে আমাদের জীবনে এটাই মন্ত্র হবে, যতদিন না আমাদের লক্ষ্য স্বাধীন ভারতে আমরা পৌঁছতে পারছি, কেউ থেমে যাব না। আজ থেকে আমাদের একটাই উদ্দেশ্য, চলো দিল্লি, চলো দিল্লি। স্বাধীনতা ভিক্ষে করে নয়, লড়াই করে ছিনিয়ে নিতে হবে। তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। জয় হিন্দ, জয় হিন্দ। নেতাজির আজাদ হিন্দ ফৌজে হিন্দু মুসলিম ছেলে মেয়ে নির্বিশেষে এসে যোগ দিতে শুরু করলো। তার 3টি প্রধান ব্রিগেড, গান্ধী ব্রিগেড, নেহেরু ব্রিগেড ও ঝাঁসির রানী ব্রিগেড। ঝাঁসির রানী ব্রিগেডের ক্যাপ্টেন ছিলেন ক্যাপ্টেন লক্ষ্মী সাহিগল। ভারতে ঢুকে পড়ল আজাদের সঙ্গে প্রবল যুদ্ধ হলো আজাদ হিন্দ বাহিনীর সৈনিকদের। এমন সময় জাপান বিট্রে করল। খাদ্য ও অস্ত্রের অভাব পড়ল আজাদ হিন্দ বাহিনীর।
পিছনে সরে এলো আজাদ হিন্দ বাহিনী। আবার সিঙ্গাপুরে ফিরে গেল সেই যোদ্ধার। একদিন সুভাষের বডিগার্ড হাবিবুর রহমান এসে খবর দিল যে স্যার আজ সকালে খবর এসেছে কি খবর হাবিবুর? বাবু মারা গেছে। নেতাজির বন্ধুরা নেতাজিকে বলল যে আমরা ধরা পড়ে যাব, কিন্তু আপনি চলে যান। আপনি বেঁচে থাকলে আবার সৈন্যদল গঠন করে স্বাধীনতার যুদ্ধ লড়তে পারবেন। আপনি চলে যান নেতাজি। 18ই আগস্ট 1945 পুরো বিশ্ব থেকে হারিয়ে গেলেন নেতাজি। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। আমি স্রষ্টা সুদন শোক তাফানা, খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির। ছোট ছোট খুশি রাখতে দাঁড়িয়ে আছে হাবিবুর রহমান, আবিদ হোসেন, তোজো, গোপাল এবং হেমন্ত, শ্রেয়াস চক্রবর্তী। হিটলার এবং মহাত্মা গান্ধী এবং পুলিশের ভূমিকায় অমিতাংশু সাহা। বাঘাযতীন এবং আজাদিন বাহিনীর সৈনিকের ভূমিকায় অস্মিত সিনহা। রাসবিহারী বোস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং চিত্তপ্রিয়র ভূমিকায় রওনক এবং স্ট্যানলির ভূমিকায় রওনক দাস। মোটেনসেন, রবীন্দ্রনাথ, মিস্টার টেগারের ভূমিকায় ত্রিসন্দীপ চক্রবর্তী। এবং সর্বশেষ নেতাজির ভূমিকা, নির্দেশনা, পরিকল্পনা, পরিচালনা, স্ক্রিপ্ট রচনা সবকিছুর মূল যে অনুরাগ চ্যাটার্জি। অনুরাগের একা ইচ্ছে বা প্রচেষ্টায় তো কিছু হতো না। ওর এই ছোট বন্ধুরা, ওর দাদা, সবাই যদি এই সহযোগিতা না করতো, সমাজের অক্লান্ত এই যে পরিশ্রম, ভার্চুয়াল রিহার্সাল